অবশেষে প্রায় ১৫ বছরের মাথায় আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। হাইকোর্টের দেয়া এমন রায় আজ বহাল রেখেছে আপিল বিভাগ। আগামী নির্বাচন এই ব্যবস্থাতেই হবে বলে জানালেন আইনমন্ত্রী। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার যুক্তি দেখিয়ে ২০১১ সালে ৩০ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে পতিত শেখ হাসিনা সরকার যে রায় দিয়েছিল, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের যুক্তি ছিল এর মাধ্যমে অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয়া গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে নির্বাচনকালীন নিরপেক্ষতার সুযোগ সংকুচিত হয়েছে অভিযোগ করে তীব্র বিরোধিতা করে বিএনপি সহ বিরোধী দলগুলো সেই সময় আন্দোলন করেছিল। তৎকালীন শেখ হাসিনা সরকার তা কর্ণপাত না করে উল্টো একের পর এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করে। ২০২৪ সালে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ এই ব্যবস্থা বহাল রাখায় প্রশ্ন উঠছে, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে, প্রধান উপদেষ্টা নির্বাচিত এবং বাস্তবায়ন কিভাবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সাবেক জজ ইকতেদার আহমেদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ইকতেদার আহমেদ, যেটি বলছিলাম, ১৫ বছরের মাথায় আবারও আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ফিরেছে। নিঃসন্দেহে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু আসলে ঠিক যেভাবে আমরা নানান রকম সমালোচনা ইতিমধ্যে এটা নিয়ে হতে শুনছি, মানে কার্যকরটা হবে কিভাবে গঠন প্রক্রিয়াটাই বা কি করে হবে, সেই সমালোচনা জায়গাটিতে আপনি আসলে কি বলবেন? দেখুন, যে আমাদের সংবিধানে কিন্তু গণভোটের বিধান ছিল না। ১৯৭২ সালে যে সংবিধান রচিত হয় সেখানে গণভোটের বিধান ছিল না। সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে গণভোটের বিধান প্রবর্তন হয় এবং সেখানে বলা ছিল যে সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬, তারপরে হচ্ছিল ৫৮, ৮০ এবং ৯২ ক, এই ধারাগুলোর যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় তাহলে হচ্ছিল সেটা রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে রাষ্ট্রপতি ৭ দিনের মধ্যে সেটা গণভোটের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবেন। তো এটা যখন ৫ম সংশোধনীর মাধ্যমে হলো, পরবর্তীতে কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটাকে আবার সীমিত করে দেওয়া হলো। ওই যে ৮, ৪৮, ৫৬ ছিল, তো তখন হচ্ছিল ৫৮, ৮০ এবং ৯২ ক, এটা বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে থাকলো হচ্ছিল ৮, ৪৮, ৫৬ এবং প্রস্তাবনা, এগুলো থাকলো। আর হলো যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা, এটা হচ্ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটা প্রবর্তিত হয়। তো হাইকোর্টের রায় হলো এই গণভোটের বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার যে বিধান যেটা হলো বাতিল করা হয়েছে, এটাকে আবার পুনর্বহাল করে দিল। এখন পুনর্বহাল করার কারণে এখন তো যে আগামী নির্বাচন এখন কিভাবে হবে, এখন হাইকোর্টের যে ক্ষমতা বা সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, সেটা হলো যে সুপ্রিম কোর্ট কোনো রায়কে হয়তো ইলিগাল ডিক্লেয়ার করতে পারে, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব হলো সংসদের। তাহলে সংসদ যতক্ষণ পর্যন্ত না এটাকে এই যে থেকে যে এই সুপ্রিম কোর্ট থেকে যে বাতিল হলো এই গণভোটের বিধান এবং এই যে এটা পুনঃপ্রবর্তিত হলো গণভোটের বিধান এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান, এখন হলো সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানের আগামী জাতীয় নির্বাচনটা এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে, সেটি স্পষ্ট জানিয়েছেন আজকে। হ্যাঁ, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তার আগে তো মানে সংসদের তো একটা কাজ আছে। সংসদ এই সংশোধনীটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে এটাকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তাহলেই আগামী সংসদ নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তার মানে সংসদেও আসলে একটা সংশোধনীর জায়গা এখনো রয়েছে। না, অবশ্যই সংশোধনী ছাড়া তো এটা তো হবে না। তো মানে আদালত রায় দিয়েছে যে এটা হলো যে এই যে বাতিলটা হচ্ছিল অবৈধ হয়েছে, কিন্তু এটাকে এখন কার্যকর রূপ দিতে গেলে অবশ্যই সংবিধানের সংশোধনীর প্রয়োজন আছে। জি, তার মানে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফেরার পথ তৈরি করেছি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর করার জন্য যে মূল কাজটি, সেটি আসলে এখনো এখন সংসদ সিদ্ধান্ত নিবে হলো যে আগামী সংসদ নির্বাচন যেটা হবে এটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, এ ব্যাপারেও কিন্তু সংসদ সিদ্ধান্ত নিবে। প্রধান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন নাকি না অন্য কেউ হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেখানে 6টা বিকল্প ছিল, মানে 6টি বিকল্প ছিল। প্রথম হলো যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস, তারপরে যে
তার আগে যিনি চিফ জাস্টিস হিসেবে রিটায়ার করেছেন, তারপর ছিল অ্যাপিলেট ডিভিশনের প্রবীণতম জজ, এই ধরনের 6টা বিকল্প ছিল। তো এখন ধরেন যে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে এখন তো সরকারি দলও আছে, বিরোধী দলও আছে, উভয় দলের আলোচনার মাধ্যমে হয়তো সিদ্ধান্ত হবে আর কি, যে তত্ত্বাবধায়ক সরকারের মূল আলোচনাটা আসলে ঠিক এই জায়গাটিতে ঘোরপাক খাচ্ছে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে, এটা আসলে অনেক যারা বিশ্লেষক আছেন তারা বলার চেষ্টা করেছেন, এবং সেই জন্য যেটি আসলে আমাদেরকে ইকতার আহমেদও বলছিলেন যে এর বাকি কাজটা আসলে সংসদে করার জন্য কিছু কাজ রয়ে গেছে, এবং সংসদে সেই জায়গাটিতে এই রায়টি বাস্তবায়নের জন্য সংবিধানকে সংশোধন করাটা বেশ জরুরি। সেই জায়গাটিতে একটু আসি, মানে কে হতে যাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এটি নিয়ে একটা বিস্তর আলোচনা শুরু হয়েছে। সরকারি দল বিরোধী দলের ইতিমধ্যে একটা বাকবিতণ্ডাও চলছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমার মনে হয় বিষয়টি জটিল রূপ ধারণ করবে না, তার কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন যেটা পুনঃপ্রবর্তন হতে আমরা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে ও সময়ের যাদের বেশি দাবি ছিল বিএনপির, এবং বিএনপির মহাসচিব মহোদয়ের আবেদনের প্রেক্ষাপটে, অর্থাৎ মামলা দায়েরের প্রেক্ষাপটে আমরা দেখব এই ব্যবস্থাটা এখানে এসেছে। আবার আরেকটি বিষয় হচ্ছে এখানে অপোজিশন পলিটিক্যাল পার্টি, সেটা তারাও মনে হয় তত্ত্বাবধায়ক সরকারটাকে গ্রহণ করে নেবেন। ফলশ্রুতিতে আমার মনে হয় পার্লামেন্টে এই বিষয়টি সমস্যা সমাধান হতে অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে যদি বিএনপি যদি এটা না চিত তাহলে অসুবিধা হতো, কারণ হ্যাঁ, যার ফলে হবে না কেন, বিএনপি 2/3 মেজরিটি যেটা লাগবে মানে সংবিধান পরিবর্তন, এটা ইমপ্লিমেন্ট করার জন্য, পরিবর্তন করার জন্য যেটা লাগে সেটা তার বিএনপির হাতে আছে। আর অপোজিশন পলিটিক্যাল পার্টির যে নেতারা পার্লামেন্টে যারা আসেন তারাও এটাকে সমর্থন করবেন। ফলশ্রুতিতে আমার মনে হয় সমস্যাটা অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। একটু যদি পেছনে ফিরে যাই স্যার, মানে সেই সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একটা যুক্তি দিয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার ক্ষেত্রে। তারা বলেছিল যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা চলে যায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। এখন তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে না, সাংঘর্ষিক যেটা সেটা কিন্তু তারা গণতন্ত্রের স্পিডকে হাইলাইট করার জন্য তারা বলেনি, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই বক্তব্যটা উত্থাপন করেছিল। প্রকৃত গণতন্ত্রে যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই, সেটা যদি গ্রেট ব্রিটেনেরটা যদি আমরা ফলো করতে যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এখানে ব্যাপক আলোচনা এভাবে করা যায় না। তার কারণ হচ্ছে আমার দেশে হঠাৎ করে ওটা পরিবর্তন করা যাবে না কেন, এক বন্ধু জামা যেমন অন্য বন্ধুর গায়ে হুবহু মানায় না, ঠিক এক দেশের শাসন ব্যবস্থা অন্য দেশে হুবহু প্রবর্তন করা যায় না। এরই প্রেক্ষাপটে আমরা অন্য জায়গায় দেখেছি। ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখব এই যে পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার যেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অনেক চড়াই উত্থায় পেরিয়ে কিন্তু এখানে এসেছিল, কিন্তু যেই আওয়ামী লীগ এটাকে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়িত করলো, অর্থাৎ তারা দাবিটা আদায় করলো, সে আওয়ামী লীগই কিন্তু আমরা দেখব নিজ হাতে এই সরকার ব্যবস্থাকে হত্যা করলো। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা আফুল করতে না চেয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে একটা প্রশ্ন করতেই হয়, মানে যখনই বাংলাদেশে যেই নির্বাচিত সরকার এসেছে তারা তখন নিজেদের ব্যবস্থায় নতুন করে আসলে নানান নীতিমালা করার চেষ্টা করেছে, মানে সেই ধারা থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই। এখন যখন তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসছে, তার কারণ হচ্ছে আমার দেশে কিন্তু ওই যে গণতান্ত্রিক ব্যবস্থা আসল যে মূল ভিত্তিগুলো সেটা এখানে নাই, বিষয়গুলো এখানে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা, এটা প্রকৃতপক্ষে হচ্ছে পুঁজির বিকাশের সাথে কিন্তু এটা গ্রেট ব্রিটেনে এসেছে। একটা সামন্তবাদী সমাজ ব্যবস্থা যখন ভেঙে গেল, পুঁজিবাদের বিকাশ যখন হলো, তখন কিন্তু গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে গ্রেট ব্রিটেনে এই গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তিত হলো। তাহলে বাংলাদেশে কিন্তু আমরা কি দেখব, এখানে কিন্তু অর্থনৈতিক সেক্টরটা হচ্ছে আসল ভিত্তিমূল, সেই সেক্টরে কিন্তু ওই পুঁজিবাদী বিকাশের জন্য একটা বুর্জুয়া শ্রেণী তৈরি হয় নাই। আমার দেশে যারা পুঁজিপতি তারা হচ্ছে লুটেরা পুঁজিপতি। আওয়ামী লীগের ও সময় চিন্তা ভাবনা করে সমস্ত টাকাগুলো ইন্ডাস্ট্রিয়াল পুঁজিপতির দিকে ধাবিত না হয়ে লুটেরা পুঁজিপতি হলো, আমার দেশের টাকাগুলো বিদেশে পাচার হলো। অথচ গ্রেট ব্রিটেনের পুঁজির বিকাশের সাথে সাথে ওই দেশের শিল্পায়িত হলো এবং
কৃষকরা শ্রমিকে রূপান্তরিত হলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ম্যানেজারিয়াল জব পেল, আস্তে আস্তে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, আইনের শাসন প্রতিষ্ঠিত হলো এবং একটা আইন ভিত্তিক ওই গ্রেট ব্রিটেন যদিও আনরিটেন কনস্টিটিউশন কিন্তু কিছু কিছু বিষয় রিটেন আছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলো, এখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এখন ওই যে আইনের শাসনটা আসতে হবে, মানে আমার কনস্টিটিউশনের প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হবে, কারণ ওইটার প্রতি যদি সম্মান প্রদর্শন না করি তাহলে কিন্তু এই ব্যবস্থা আসবে না। আর প্রশ্ন হচ্ছে আমার প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনে পরিবর্তন এখানে অবশ্যই আসবো আপনার কাছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এই যে আমরা জবাবদিহিতা কিংবা সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার কথা বলছি, সেই জায়গাটিতে একটু জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো কিংবা যে গঠন প্রক্রিয়া নিয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করছি, সেটি যদি সত্যিকার অর্থেই বুঝতে হয় তাহলে সংসদে নীতিমালার দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের আরও বেশ কিছুদিন। মানে সেটি আসলে আমাদেরকে সংসদের দিকে তাকিয়ে আমরা এই সরকারের কাঠামোটা আসলে বুঝতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদেরকে শুভেচ্ছা, যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, আপনার যে উপস্থাপনা সেখানে আপনি বলছেন যে কেউ কেউ বলছে অস্পষ্টতা এবং ঘোরপাক খাচ্ছে, এবং আবার বলছেন বর্তমানে যে সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে কিনা। একজন আইনজীবী হিসাবে যতটুকু আমি সাংবিধানিক ছাত্র হিসেবে বলবো, এই তিনটি শব্দ যে বলেছেন, কোনো অস্পষ্টতা নাই, কোনো ঘোরপাক নাই, পার্লামেন্টের ব্যাপারেও কোনো বিতর্ক করতে হবে না কিছু। আপনি কি একটু আইনগুলো দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্ট যে আজকেই সেটেল হয়েছে এটা কিন্তু না। আপনার যে মনে থাকবে কিছুদিন আগে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনী চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ আমলে যে মামলাটা হয়েছিল সেই মামলাটার কিন্তু রিভিউ হয়েছে। সেই রিভিউতে কিন্তু আপিল বিভাগ সেটেল করে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর্ড। এখানে আপনার জিনিসগুলো এরকম বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর্ড করা হলো, তবে কার্যকরী হবে রাষ্ট্রপতি যখন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার অর্থ হলো যে ওই দিন যদি এই কথা না বলেন তাহলে কিন্তু ডক্টর ইউনূস আর নির্বাচন করতে পারে না। তাহলে পরে ডক্টর ইউনূসের তার রাষ্ট্রপতির অধীনে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ওত নিতে হবে, তারপরে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো ওই জায়গাটাকে তাকে রেহাই পেলেন, কারণ যদি ওটা রেস্টোর করে দেওয়ার অর্থ হলে এখনই হয়ে গেল, কিন্তু সেইটা করে আবার সাথে একটা লেজ লাগিয়ে দিলেন যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ না করা পর্যন্ত কার্যকরী হবে না। কারণ এখানে আইনজীবী, সরকার পক্ষের, জামাতে সবাই বলছিল যে কার্যকরী এখন না, পরে, কারণ তাদের টার্গেট ছিল এই নির্বাচন ইউনূস সরকার করবে। সেই কারণে কিন্তু ওই জাজমেন্টের ওইখানে ওই লেজের কারণে ওইটা আটকে গেল। কিন্তু আটকে গেলেও আপনার এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক তো শেষ হয় না কিন্তু, কারণ আপনার ধরেন ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু সে তো সেই ইলেকশন করে না। আর কাজে সেদিক থেকে আপনি ধরেন নিরপেক্ষ সরকার প্রধানের হিসাবে যদি বলেন, এই নির্বাচন নিয়ে তো জামাতে ইসলাম বলছে যে এটা হয়েছে, কি বলে, এটা আন্ডার টেবিল ডিলিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারপরে এনসিপি বলছেন যে 3 দলই তো গেছে, এনসিপি, জামাতে ইসলাম মেইন দল, তারা বলছে এটা হয়েছে। তারপরে সেই কারণে কিন্তু এখানেও বিতর্ক থেকে গেল। এখন তত্ত্বাবধায়ক সরকার আজকে যেটা হয়েছে সেটা হলো এই মামলাটা কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব করে না, এটা বদিউল আলম মজুমদার করেছিল, ওনারা পক্ষ হয়েছে পরে। ওনার একটু যদি আপনার সাথে যুক্ত করি, উনি আজকে এই মামলার পরে একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে কাঠামো গঠন প্রক্রিয়া নিয়ে সংসদের ঠিক করার বিষয়ে বিভ্রান্তি আছে। না, কোনো বিভ্রান্তি নাই, কারণ হলো আপনাকে আমি বলি কোনো বিভ্রান্তি নাই। এটা যারা আমরা যে রেগুলার যারা প্র্যাকটিস করি, সাংবিধানিক মামলাগুলো আমরা যারা করি, এগুলো তো আমরা বুঝতে পারি যেটা কি হচ্ছে। কোনো বিতর্ক এই কারণে নাই, কারণ আপনার ধরেন এই যে রায়টা হলো, কিসের রায়? এটা হলো জাস্টিস ফারাহ মাহবুব সাহেব একটা রায় দিয়েছিলেন, সেখানে বদিউল আলম মজুমদাররা পুরো 15তম সংশোধনী বাতিল চেয়ে রিটটা করেছিলেন, পুরো সংশোধনী। অর্থাৎ সেখানে 43টা সংশোধন হয়েছিল, তার মধ্যে ইনসার্ট করা হয়েছে 4টা, তারপরে আপনার আর্টিকেল 6টা ওমিট বাদ করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে 30টা, শিডিউল আসছে 3টা, টোটাল 43টা ইস্যু সংশোধনী হয়েছিল। এবং এই সংশোধনীটা জানেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করে 1.5 বছর লাগছিল এটা করার জন্য। এবং সেইখানে কিন্তু ওই 15 অ্যামেন্ডমেন্টে মানে আমরা যেটা ওই বিচারকদের ক্ষমতা বলি, সেই বিচারকদের ক্ষমতাও কিন্তু হাইকোর্টের হাতেই ছিল, পার্লামেন্টের হাতেই ছিল না। অর্থাৎ এই যে 43টা বিষয় নিয়ে যে সংশোধন হলো, তো বদিউল আলম মজুমদারের পক্ষ থেকে বলা হলো যে পুরাটাই বাতিল। তো এটা এই রিট পিটিশন এই ধরনের হয় কিনা বিশ্বে আমি এরকম কোনো দেখি নাই। যাই হোক, এরকম পুরাটা বাতিল, কোর্ট কিন্তু সেটা করে নাই। কোর্ট কী করেছে? কোর্ট হলো আর্টিকেল 7A, 7B এবং আপনার থার্ড আপনার রিজার্ভ সিটের ব্যাপারে রিজার্ভ সিটের ব্যাপারে 65-এ যেটা আছে আপনার রেফারেন্ডামের ব্যাপারে আর্টিকেল 42A-তে যেটা আছে, অর্থাৎ
কতগুলো বিষয় সংশোধন করার পরে আবার রেফারেন্ডামে যেতে হবে। ওই জিনিসটাকে হাইকোর্টের রায়তে সেটাকে আপনার ওই সংশোধনীটা বাতিল করা হলো। আর কেয়ারটেকারের বিষয় 58, 50A, B, C যেখানে আছে সেগুলোর ব্যাপারে কোর্ট বাতিল করলো ওই সংশোধনী। কিন্তু হাইকোর্ট ডিভিশনই বলে দিয়েছে, আপনি জাজমেন্ট পড়লে দেখবেন যে কেয়ারটেকার সংক্রান্ত বিধান যেটা এটাকে রিস্টোর করেছে। এখন এখানে একটা আইনি বড় প্রশ্ন আসছে, এখানে অনেকেরই ধারণা যে আইন করার হাইকোর্ট যখন আইনের কথা বলবে, রায় দিবে, তখন পাশ লাগবে কিনা। নর্মালি আইন করে কে? পার্লামেন্ট। কিন্তু আইনটাকে যখন আপনি চ্যালেঞ্জ করেন তখন সেখানে কোর্ট এটা বাতিল করতে পারে। বাতিল করার পরে কোর্ট যদি ওই পর্যন্ত থামে তাহলে ওইটা, কেন আগের মামলাটা, আগের আইনটা তো ডেথ হয়ে গেল, ডেথের পরে আর একটা হয়েছিল সেটাও ডেথ হয়ে গেল, তখন আর একটা আইন পার্লামেন্টে করতে হয়, নাইলে পরে আইনটা দাঁড়ায় না। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে কোনো প্রভিশন বা কোনো লকে রেস্টোর করে দেওয়া, এবং রেস্টোর কিন্তু এই ইতিহাসে একটা না, এই রেস্টোর কিন্তু 16 অ্যামেন্ডমেন্টও কিন্তু রেস্টোর হয়েছে। শেষ করে দেন 16 অ্যামেন্ডমেন্টও কিন্তু পার্লামেন্টে আইন করতে হয় না, কারণ 16 অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হওয়ার কারণে ওনারা কিন্তু তার রায়ের পরেই কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ শুরু করে দিয়েছে, এবং সেটা কিন্তু অব্যাহতভাবে চলছে। অতএব যারা বলেন যে এটা পার্লামেন্টে আবার আইন পাস করতে হবে, ইট ইজ নট কারেক্ট। পার্লামেন্টের কোনো আইন পাস করতে হবে না, যেহেতু রেস্টোর করে দিয়েছে, ওই 58 যেটা ছিল সংশোধনীর আগে সেইটাই রেস্টোর হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে, তবে কি এইভাবেই হবে? যে আলোচনাটা আসছে সেটা করতে পারেন, পার্লামেন্ট করতে পারে যে ওই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, চিফ জাস্টিস চিফ হবে, ওনারা এটা বলে দিতে পারেন চিফ জাস্টিস হবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে। সেই জায়গাটিতেই একটা প্রশ্ন, যে পরিবর্তনটা করতে পারে। মূল লক্ষ্যটা তো আসলে তত্ত্বাবধায়ক সরকারের একটা নিরপেক্ষতা নিশ্চিত করা, সেই নিরপেক্ষতাটুকু নিশ্চিত হবে কিনা এবার সেই প্রশ্নে আমরা ফিরবো। জি.পি.এইচ. ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। যেটি বলছিলাম, মানে নিরপেক্ষতা নিশ্চিত করাই তো আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য, কিন্তু নানান সময় আমরা দেখেছি রাজনৈতিক টার্গেট হতে হয় এই তত্ত্বাবধায়ক সরকারকে। আইনের অনেক মারপ্যাচ রয়েছে এখন পর্যন্ত, আসলে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে যারা সংশ্লিষ্ট আছেন এই তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, যদিও আজকে আইনমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ আছে, সংশ্লিষ্টদের অনেকেরই মত আছে যে কিছু বিষয় অস্পষ্ট থাকায় সেটি বাস্তবায়নের জন্য চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কার্যকর হওয়ার সুযোগ আছে। দেখুন, যে বাংলাদেশে যে রাজনৈতিক বিরোধ, এই রাজনৈতিক বিরোধটা কী হয়েছে হলো, একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বিরোধ। এবং এই বিরোধটা একদা এটা নিষ্পত্তি হয়েছিল যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটো নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এখন আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি পর্যালোচনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই যাবৎকাল পর্যন্ত অনুষ্ঠিত 13টা সংসদ নির্বাচনের মধ্যে আপনার হলো 5টি সংসদ নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার অথবা কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অস্থায়ী সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং ইউনিসেফ তত্ত্বাবধায়ক সরকারের অধীন। আর 7টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীন। এখন দলীয় সরকারের অধীন যে 7টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই দলীয় সরকার হিসাবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, তারপর জাতীয় পার্টিও ছিল। এবং দলীয় সরকারের অধীনে এই 7টি নির্বাচনে দেখা গিয়েছে যে ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে। আর যে এই দলীয় সরকার বহির্ভূত যে সরকারের অধীনে যে 5টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা গেল যে নির্বাচন পূর্ববর্তী যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে একটা জিনিস যে স্পষ্ট, যে দলীয় সরকারের অধীনে যদি এই যাবৎকাল পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি নির্বাচনেই কিন্তু ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে। এবং আমরা তাহলে আগাম বলে দিতে পারি, আগামীতেও যদি দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ক্ষমতাসীনরাই বিজয়ী হবে। তো ওই জন্যই যে আইনমন্ত্রী যেটা বলেছেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, অবশ্যই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতে যাচ্ছেন সেটি নিয়ে তো এখন প্রধান কে হতে যাচ্ছেন এটা বিরোধী রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে যেহেতু এই সংসদে বেশিরভাগ আসনই আসলে এই সরকারি দলের লোকজন আছেন, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হতে যাচ্ছেন সেই জায়গাটিতে নিরপেক্ষতার সুযোগ অনেকটা কমে যেতে পারে। না, এখন ধরেন যেহেতু বিএনপি 2/3 মেজরিটি আছে, এখন বিএনপি যেটা চাইবে সেটাই হবে, তারা যেভাবে চাইবে সেটাই হবে। এতে তো তাহলে আমরা নিরপেক্ষতাটা নিশ্চিত করতে পারবো কি না? এখন ধরেন পার্লামেন্টে তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, তারাও তো যেহেতু যে তত্ত্বাবধায়ক ইস্যুটা নিয়ে তো ধরেন তত্ত্বাবধায়ক সরকার একবার হয়েছে, আবার এটা বাতিল হলো, আবার এটাকে যে পুনর্বহাল করা হলো। তো সংবিধান সংশোধনের একটা বিষয়, হ্যাঁ, অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন না করলে তো এটা তো কার্যকর হবে না। তো এখন যদি সংবিধান সংশোধন করে তারপরে যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন সেটা ওই ব্যাপারে
সংসদ সিদ্ধান্ত নেবে। এই যে সংবিধান সংশোধনের জায়গাটি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, জুলাই সনদের আলোকে হবে নাকি আদালতের রায়ের ভিত্তিতে হবে, এর বাইরে আসলে সরকার ভিন্ন কোনো চিন্তা করছে কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি খুব স্পষ্ট করে জামায়াত ইসলামী এবং এনসিপি জানিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জুলাই সনদের বাইরে অন্য কোনো কাঠামোই তারা মানবে না। ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনীতিতে যারা করেন তাদের তো রাজনৈতিক টার্গেট থাকে একটা, তাই না? ধরেন যদি আগামী নির্বাচনের প্রশ্ন আসে, তো এখন আগামী নির্বাচন তো হবে 4 বছর, আরও 4.5 বছর পরে। তা 4.5 বছর পরে যখন নির্বাচন হবে তখন প্রেক্ষাপটটা কি হবে? কেন এখন তো রায় হয়ে গেল, এবং ওনাদেরকে কিন্তু যদি সংবিধান কালকে ছাপায়, যদি না ছাপায় আগের সংবিধান থাকে ওইভাবে থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো সংবিধান যদি প্রিন্ট করতে হয় গভর্নমেন্টের, তাহলে কালকে যখন প্রিন্ট করবে সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা দিতে হবে, এবং সেই বিধানটা 58 BT এগুলো যা আছে দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যে বিতর্কটা করা হচ্ছে সেটা কিন্তু একটু অন্য সাইড লাইনে, এটা কিন্তু স্বতঃসিদ্ধ কথা, কিন্তু কোর্ট কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে অবয়ব, যে প্রক্রিয়া আছে পুরোটা ওইভাবেই থাকবে, এরকম কোনো জাজমেন্ট কোর্ট দেয় নাই। কেন জাস্টিস ফারামোভের জাজমেন্ট তো আমি দেখে পড়েছি, তো একদম হুবহু পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আপনার এই জাজমেন্টের মধ্যে যে কথাগুলো উনি বলেছেন, যে শুধুমাত্র 4টা উনি ইয়ে করেছেন, আর্টিকেল 7A, 7B, আর্টিকেল 42(1)A, 58BC, এগুলো কতগুলো উনি বাতিল করে একটা রেস্টোর করেছেন, আর সবগুলোকে শুধু বাতিল করে দিয়েছেন। আর অন্যগুলো বলেছেন যেগুলো পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে, কারণ এখানে তো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট ছিল। আপনার শিডিউলই ইয়ে হয়েছে, আপনার পরিবর্তন হয়েছে 4টা, তারপরে আপনার অন্য আরও অনেক বিষয়ে আপনার নিউ হয়েছে, প্রিএমবেল চেঞ্জ হয়েছে, একটা বড় ধরনের পরিবর্তন। এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন ওই যে প্রিএমবেল, ওইখানে বিএনপির দ্বিমত থাকতে পারে, তো দ্বিমত থাকলে তাদের তো 2/3 মেজরিটি আছে, তারা যে কোনোভাবে এখন করতে পারে। জুলাই সনদ নিয়েও একটা বাহাস চলছে, এবং সেই সময়টাতে যখন বিরোধী রাজনৈতিক দলের যে ঐক্যজোট আছে তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যে জুলাই সনদের বাইরে অন্য কোনো কাঠামোই তারা মানবে না। জুলাই সনদে তো তত্ত্বাবধায়কের কথাই আছে। জুলাই সনদে তো বলা হয় না যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার প্রধান উপদেষ্টা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম তো জুলাই সনদে নাই। জুলাই সনদে আছে শুধু তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকার তো রেস্টোর হয়ে গেছে, এখন রেস্টোর হওয়ার পরে এটা তো ফিক্স নাই, এটা পার্লামেন্ট আইন পাস করতে পারবে তা না, পারবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কী ফর্মুলা আছে সেটা 2/3 মেজরিটি যদি বলে, এখন তো এটা আপনার কিছু করার নাই, রাজনীতি বিরোধী দল হিসেবে তারা আপত্তি দিতে পারে, কিন্তু সংসদের আইন তো পাস হয়ে যাবে। এমনও বিধান আছে যে পাস হওয়ার পরে ওনারা আবার কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে, সেই বিধান, সেই সুযোগগুলো রয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত যদি ধরেন এই যে কথাটা বলা হচ্ছে, বিএনপিও কিন্তু আগে এখন পর্যন্ত তারা বলে না যে কী ফর্মুলায় যাচ্ছে, তবে এর আগে একবার কথা উঠছিল, সেটা বলা হয়েছিল প্রধান বিচারপতিকে না রেখে অন্য কাউকে রাখা যায় কিনা, সেই সুযোগ কিন্তু আছে। কারণ ওই যে বললাম যে এখানে ক্রাইটেরিয়া চেঞ্জ করতে সেই সুযোগটাও তো তাহলে বিএনপির হাতেই না, বেশি। অবশ্যই সেই সুযোগ আছে। আমি তো বললাম প্রধান বিচারপতি না করে উনি যদি মনে করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে প্রধান উপদেষ্টা, এই সংবিধান সংশোধনী যদি বিএনপি আনে, সেটাকে তো আপনি কোনোভাবে না করতে পারবেন না। একমাত্র পথ হইলো আবার আপনি কোর্টে চ্যালেঞ্জ করা যে এটা দিয়ে তত্ত্বাবধায়কের পারপাস সার্ভ হবে কিনা। এইখানে তো কারণ আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট ইজ সুপার পাওয়ার, কিন্তু সুপ্রিম কোর্টে যখন আসবে কোনো আইন যদি পরিবর্তিত পরিস্থিতি দেখা যায় সংবিধান পরিপন্থী বা আপনার এটাকে নালান ভ্যাট করা, তখন সেটা করতে পারে। কিন্তু এখানে এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে আইনগত অবস্থান, এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ধরেন সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরেন আগামী মাসে ইলেকশন হবে, আমার ব্যক্তিগত মত কারো কোনো স্কোপ নাই এটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার, যদি করতে যায় সেটা চ্যালেঞ্জ হবে এবং নির্বাচন স্থগিত হবে। তত্ত্বাবধায়ক সরকার অধীনেই হয়তো হচ্ছে, কিন্তু যেই জায়গাটিতে বারবার আসলে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলার চেষ্টা করছে, ডক্টর নুরুল আমিন ব্যাপারী, মানে বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার আসলে যেসব ইস্যুকে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি নাই। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সেই তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় হবে কিনা সেটি নিয়ে একটা অনাস্থা রয়ে গেছে। আপনি সুন্দর প্রশ্ন করতেছেন, এবং আমরা দেখব দুইজনে আইনজ্ঞ আমার দুই পাশে, এবং সুন্দর বক্তব্য উত্থাপন করেছে। এবং আমার মনে হয় কি এই বিষয়গুলো কনস্টিটিউশন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতেছি, এই বিষয়টি হচ্ছে পলিটিক্যাল বিষয়টা পলিটিক্যালি সলভ না হলে ভবিষ্যৎ অসুবিধা হতে পারে, এবং এই সলভটা করার জন্য আমার মনে হয় সবচেয়ে আসল জায়গা হচ্ছে পার্লামেন্ট। এবং পার্লামেন্ট সম্পর্কে প্রবাদ আছে, পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং অ্যাকসেপ্ট মেকিং এ ম্যান উইম্যান এ উইম্যান এ ম্যান। অর্থাৎ পার্লামেন্ট নরকে নারী এবং নারীকে নর ছাড়া সব কিছু করতে পারে। গ্রেট ব্রিটেনের এক রসিক আইনজ্ঞ এটি বলেছিলেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয় কিন্তু কন্ট্রোভার্সি হবে। আমরা দেখেন দুজন আইনজ্ঞ কিন্তু যে ব্যাখ্যা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দ্বিমত আসে। সেই ক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া এমন একটি জিনিস, যে কোনো সময় পলিটিক্যাল পার্টির স্বার্থে যদি না যায় তখন ওই তাদের আইনজ্ঞ কিন্তু
এমন ব্যাখ্যা উত্থাপন করবেন যেটাকে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি ইতিমধ্যে হবে। যেহেতু এটি আসলে জুলাই সনদের মধ্য দিয়ে হ্যাঁ, তবে বাস্তবায়ন তবে হবে সেই নাকি ক্ষেত্রে আসলে আমার সরকার মনে হয় অন্য কোনো সহজ প্রক্রিয়ায় করে আমি বাস্তবায়ন করবে? বলতেছি সবচেয়ে সেই বড় বিতর্ক তো শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয়টি সমস্যার সমাধানের জন্য যে রায়টি হয়েছে এই রায়ের আলোকেই যদি পার্লামেন্ট আইনটা পাস করে, তাহলে রায়টা সম্পর্কে কিন্তু আমরা কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা এটাও বলে থাকি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আইনজ্ঞ তার কনস্টিটিউশন সম্পর্কে বলেছিলেন, উই আর আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য কনস্টিটিউশন ইজ হোয়াট দ্য জাজেস সে অ্যাজ ইট ইজ। সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখব যে আদেশটি আজকে হয়েছে, যা রাইট হয়েছে, সেই ক্ষেত্রে মনে হয় মান্য করলে পার্লামেন্টে ওই পর্যন্ত আর কোনো না মানলো অথবা এইদিকে অগ্রসর হয়। কিন্তু পার্মানেন্টলি সেটেল করতে হলে আমার মনে হয় ওই পার্লামেন্টে গিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত করে ওই পার্লামেন্টের যে আমরা যে 2/3 মেজরিটি যেটি এখন আছে সেই ক্ষেত্রে যদি সমস্যাটা সমাধান করা হয় এবং ওইখানে যদি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কী হবে, কম্পোজিশনটা কী হবে, ওই তাদের কিন্তু ওখানে লাগবে। তো ফলশ্রুতিতে আমার মনে হয় সমস্ত বিষয়গুলো পার্লামেন্টে মনে হয় উত্থাপন করে পার্লামেন্টে হয়তো উত্থাপিত হবে, কিন্তু পার্লামেন্টে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে ইতিমধ্যে একটা বিরোধের জায়গা আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। বিশেষ করে যদি আমি জুলাই সনদের কথাই বলি, জুলাই সনদে বেশ কিছু জায়গায় কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্টও আছে। সেই নোট অফ ডিসেন্টগুলোকে পাশ কাটিয়ে মানে কিভাবে আসলে আমরা এই জায়গাগুলোকে কার্যকর করব, সেই প্রশ্নে ফিরবো আমি আপনাদের কাছে। জিপেচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন, ইকতেদার আহমেদ। যেটি বলছিলাম আসলে যেভাবে আসলে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে সংসদে আসলে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কার্যকর করা নিয়ে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে। বিএনপিরও জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। বিরোধী দল বলছে জুলাই সনদ অনুযায়ী এটি বাস্তবায়ন করতে হবে। এই সব কিছুর মধ্যে যেটি সবচাইতে আলোচিত প্রশ্ন সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবেন। সেটা এখন ধরেন যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে, তাহলে বিএনপি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে এটা হবে। এখন যদি ধরেন জামাত ইসলামী হয়তো তারা আপত্তি করতে পারে, আর জুলাই সনদে তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কী হবেন বা কীভাবে হবেন সেটা তো জুলাই সনদে তো বলা হয় নাই। তো সুতরাং এখানে হচ্ছে জুলাই সনদের সাথে তো মানে পার্লামেন্ট যেভাবে করবে সেভাবেই হবে এবং এটা করতে গেলে এটা জুলাই সনদের সাথে কোনোভাবে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে না। জি, কিন্তু প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের সময় কে নির্বাচিত হবেন সেই বিষয়টি কোনো না কোনোভাবে আবারও আইনের কোনো মারপ্যাচে থমকে থাকতে পারে কিনা, সেরকম কোনো সম্ভাবনাও কি আছে? না, যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে, আমার মনে হয় না এটা নিয়ে কোনো ধরনের মানে এই যে ওই অস্পষ্টতা বা কোনো ধরনের অরাজকতা দেখা দিবে। তারা যেভাবে সময় যারা আসলে এইভাবে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার, সেটি নিয়েও অনেক সমালোচনা আছে। সেই সমালোচনাগুলোর ঊর্ধ্বে গিয়ে আমরা এবারে আসলে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, নতুন করে আসলে কোনোভাবে আমরা এই ব্যবস্থাটা নিয়োগ করতে পারি কিনা। এখন ধরেন এটা তো পার্লামেন্টে তো অবশ্যই তো ডিবেট হবে। এখন সরকারি দল থেকে তারা হয়তো এক ধরনের প্রস্তাবনা দিবে, বিরোধী দলে তো আরেক ধরনের প্রস্তাবনা দিবে, তারপরে হয়তো এটা একটা পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটি আছে স্ট্যান্ডিং কমিটিতে যাবে, সেখানে আলাপ আলোচনা হবে এবং আমার মনে হয় এটা নিয়ে কোনো ধরনের জটিলতা হবে না। এটা মানে আলাপ আলোচনার মাধ্যমে এটা সুরাহা হয়ে একটা মানে সমাধানে পৌঁছানো সম্ভব হবে। জি, মানে বিগত সময় আসলে আমরা প্রধান উপদেষ্টাকে ঘিরে যে ধরনের বিতর্ক দেখেছি সেই বিতর্ক থেকে আমরা অন্তত এবারে বেরিয়ে আসার চেষ্টা করছি। অথবা ডক্টর নুরুল আমিন ব্যাপারে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেহেতু ফিরে এসছে, এখন সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে বিদ্যমান ত্রুটিগুলো আছে কিংবা এই ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করা যায় কিনা, গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আপনার মানে কাজ করার সুযোগ এসছে কিনা। আপনার প্রশ্নের এই অংশটুকু আমি প্রশংসা করছি আপনাকে, মানে মডার্নাইজেশন যেটা আমরা বলি আধুনিকায়ন, এর দিকে মনে হয় যেতে পারবে সরকার দল যারা পার্লামেন্ট মেম্বার আছেন, অপোজিশন পার্টি যারা আছেন তারা ঐক্যমত্যে যেতে পারবেন। কেন? এরা কিন্তু সবাই প্রোডাক্ট হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এসেছে এবং তাদের চোখের সামনে কিন্তু একটা পলিটিক্যাল প্রতিপক্ষ কিন্তু আমরা দেখব জামাতের নিকট বিএনপি যতটুকু না, তারা শুধু দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করবে যদি এখানে তারা ভুল বড় করে ফেলায় তাহলে তাদের ওই পুরাতন যে পলিটিক্যাল এনিমি যাদের মনে করেছে তারাও কিন্তু শুধু সন্ধানী হিসাবে প্রবেশ করতে পারে। ফলশ্রুতিতে আমার মনে হয় বিএনপি এবং অপোজিশন পলিটিক্যাল পার্টির লিডাররা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। তার কারণ রাজনীতি হচ্ছে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যত সুন্দরভাবে পলিটিক্যাল পাওয়ারে যারা আছে তারা এবং অপোজিশন পলিটিক্যাল পার্টির নেতারা আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারবে সমস্যাকে,
তখনই তাদের সাকসেসফুল হবে। তা না হলে তাদের উভয় ওই 24-এর অভ্যুত্থানের যারা মাধ্যমে যারা ক্ষমতায় আসছেন তাদের আরেকটা বড় যে বিষয়ে যারা বাধার সম্মুখীন হবেন, যদি কখনো তারা ওই সুযোগটি পায় তাহলে এদের সকলকেই কিন্তু আবার এমনভাবে আটকাবেন যেটা কলপনা করা যায় না। সেক্ষেত্রে আবার কারা আসলে আমি প্রধান অন্য উপদেষ্টা কিংবা ব্যাপার উপদেষ্টা হতে উত্তরটা আপনার যাচ্ছেন? উত্তরটা আমি কিন্তু কিছু এমনভাবে দিচ্ছি, আংশিক প্রকাশ করতেছি, আংশিক প্রকাশ না করে বলতেছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় শুভবুদ্ধির উদয় হবে। মানে সেক্ষেত্রে সরকার আসলে দল এখনকার বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আছে তাদের- সবাইকে নিয়ে আসলে এই হ্যাঁ, নিয়োগ পদ্ধতিটা করার সুযোগ আছে সমস্যাটি কিনা? সমাধান করতে পারবে আমার সেই মনে হয়। সুযোগটা কি আছে মনে সেই করছেন? সুযোগটা মানে যে তৈরি- কারা হচ্ছে প্রধান উপদেষ্টা হবেন কিংবা কারা আমার মনে হয় উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন? এই সুযোগটা সুন্দরভাবেই আমার মনে হয় তৈরি হয়ে যাবে, এটা আমি অন্ততপক্ষে আশা করি। কারণ আমি দেখেছি বিভিন্ন ক্রাইসিসে খুব সুন্দরভাবে কিন্তু পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার অ্যান্ড ইন অপোজিশন আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু অনেক সমস্যায় সমাধান করে ফেলছে জি, ইতিমধ্যে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এবং বারবার আসলে আমরা ইতিবাচক পদ্ধতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু নানান সময় আসলে সব ভালো কিছুর পাশে কিছু সমালোচনা থেকেই যায়। গণভোট নিয়েও আসলে একটা আলোচনা আছে, এই সংবিধানে গণভোটও ফিরেছে, সেটি নিয়েও আমরা দেখলাম যে নানান রকম আলোচনা সমালোচনা আছে। না, গণভোট এখন পর্যন্ত ফেরে নাই। গণভোটটা হলো অ্যামেন্ডমেন্ট যেটা করছিল গণভোটকে বাদ দেওয়া, সেইখানে কোর্ট বলে দিয়েছে ইললিগেল, আর অ্যামেন্ডমেন্টটা বাতিল হয়ে গেছে। অর্থাৎ গণভোট এটা হাইকোর্টই থাকছে। বলেছে। কিন্তু না, থাকছে বলতে এইখানে একটা লিগ্যাল ব্যাখ্যা আছে, সেটা হলো এখানে এই আইনটাকে একটা জীবন দিতে হবে। সেই আইনটা কোর্ট তো দিয়ে দেয় নাই। আপনার যেহেতু কেয়ারটেকারেরটা যেভাবে জীবন দিয়েছে, কিন্তু আপনার সংবিধান সংশোধন যেটা আর্টিকেল 42(1)A যেটা, যেখানে আপনার ওই কিছু সংশোধনীর পরে আবার জনগণের মতামত নিতে হবে হ্যাঁ না ভোটের মাধ্যমে, এই বিধানটা এখন পার্লামেন্টে, যখন পার্লামেন্ট তো সেশন চলছে, যে কোনো সময় তারা পার্লামেন্টে এই বিধানটা করে নিলেই আপনার যে কোনো বিষয়ে নেক্সট টাইমে এই হ্যাঁ না ভোটের প্রয়োজন হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আইনটা না হবে, পার্লামেন্ট যতক্ষণ মধ্যে একটা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তাকে বলতে পারবেন না যে তুমি এখন হ্যাঁ না ভোট দাও। ধরেন আগামীকালকে একটা মৌলিক সংবিধানের পরিবর্তন হলো, পার্লামেন্টে করলে ওটা কিন্তু এখন হ্যাঁ না ভোটে যাবে না, কারণ ওইটা যাওয়ার জন্য তার যে লিগ্যাল ফোর্স সেটা পার্লামেন্টকে আগে করতে হবে। তো সেই কারণে এইখানে কিন্তু আপনার অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে, যে যদি পার্লামেন্টে বিএনপি ওই রকম কোনো আইন না করে যদি আবার এই মৌলিক পরিবর্তন করে, সেক্ষেত্রে তাদের আর গণভোটটা দরকার হবে না। কিন্তু এখন কোর্টের যেটা, তারাই তো মামলা করছিল, বিএনপি তো পক্ষ এখানে, তাই না? পক্ষ হয়েছিল কিন্তু অ্যাপিলেট ডিভিশনে, এখানে জামাতে ইসলাম পক্ষ, সবাই কিন্তু এখানে পক্ষ। কিন্তু পক্ষ হলো একটা জিনিস হলো যে আর্গুমেন্টের সময় হঠাৎ করে দুইটা অবস্থানে গেছে, আমরা দেখছি আর্গুমেন্টের সময় যে হঠাৎ করে যারা রিট পিটিশনার তারা বললেন যে এইটা না, শুধু হাইকোর্ট যেহেতু বাতিল করছে সেইটা না, তারা আরও বাতিল চাচ্ছে। এবং সেটা অ্যাপিলেট ডিভিশন যথার্থ বললেও বদিউল আলম স্যারদের মজুমদারের যে আইনজীবী, তাকে আমি টেলিভিশনে শুনলাম, সে বলছে একটা মহাখুশির দিন, মানে রায়তে কিন্তু উনি সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট হলে উনি কিন্তু হেরে গেছেন, সেটা কিন্তু আর সামনে আসে না। কারণ উনি বলেছেন এটা একটা ঐতিহাসিক রায়। তো ঐতিহাসিক রায় মানে কি, অ্যালাউ, মানে সে বলছে যে এইটাই ঐতিহাসিক রায়। এই ঐতিহাসিক রায় হলো যতটুক দিছে অতটুক। তো তারা যে অ্যাপিল করলো, অ্যাপিলটা কেন করলো আমি আমার মনোপত হয় না, আমার বুঝতে পারি না। কারণ ফারাহ মাহবুব যে জাজমেন্টটা দিয়েছে, এটা যদি আমাদের জুডিশিয়ারির মধ্যে সবচেয়ে যে ভালো চিফ জাস্টিস ছিল মোস্তফা কামাল সাহেব, উনিও যদি এই জাজমেন্ট দিত, আমার মনে হয় জাস্টিস ফারাহ মাহবুব যেটা দিচ্ছে ওইটাই দিত। একটু অন্যভাবে যদি চিন্তা করি, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে যে প্রক্রিয়া আসলে গঠন হতে যাচ্ছে, এবং বারবার আসলে আমরা বলছি যেহেতু সংসদে এই মুহূর্তে 2/3 মেজরিটি নিয়ে বিএনপির অবস্থান রয়েছে, সেক্ষেত্রে একটা কারা যিনি প্রধান উপদেষ্টা হবেন কিংবা কারা উপদেষ্টা হতে যাচ্ছেন, সেটি নিয়ে সরকারি দল কিংবা বিরোধী দলে একটা বড় বাহাস হওয়ার সুযোগ আছে কিনা? না, বাহাস এখন পর্যন্ত তো বিএনপির পক্ষ থেকে আগে কোনো ঘোষণা দেওয়া হয় নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে যেটা আছে সেটা মানি না, এরকম কোনো ঘোষণা কিন্তু দেয় নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আমরা এটাকে চাই। বরঞ্চ অন্যদের মধ্যে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, একটা জাজমেন্টও আছে, আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি সবসময় যে জুডিশিয়ারিকে এটার মধ্যে না টানাই ভালো। কারণ যখন চিফ জাস্টিসকে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেন, তখন চিফ জাস্টিসরা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কারণে এইখানে এই যে অনেক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অন্য একটা ডিফেক্ট চলে আসে। কারণ তখন টার্গেট থাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবে, তো সে যদি অ্যাপিলেট ডিভিশনে না যায় তাহলে হতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই তারা যে কর্মকাণ্ডগুলো করে, হাইকোর্ট হিসাবে, জাজ হিসাবে যত কাজ করে, তাদের মাথায় একটা টার্গেট থাকতে পারে, সেই টার্গেটের কারণে ন্যায় বিচার বঞ্চিত হয়। এটা কিন্তু একটা জাজমেন্টেও আছে, এটা জাজমেন্টেও আছে। ইকতেদার আহমেদ, আপনার কাছে যাই, মানে এই যে আসলে ব্যক্তি স্বার্থ চিন্তা করার জায়গাটি চলে আসে যখন আমরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাই। ডক্টর বদিউল আলম মজুমদার আরেকটি কথা বলেছেন, যে উদ্দেশ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল সেরকম একটি তত্ত্বাবধায়ক সরকার চাই, মানে ঠিক সেরকম তত্ত্বাবধায়ক সরকার থেকে এখনো আসলে আমরা অনেক দূরে কিনা?
না, এখন ধরেন যে যে উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল, যে 96-তে যেটা করা হয়েছিল, তখন তো ছিল যে মানে সর্বশেষ যিনি অবসরে গিয়েছেন প্রধান বিচারপতি হিসেবে, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। এবং সর্বশেষ তখন অবসরে ছিলেন হলো বিচারপতি এই হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান। তো উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন। তাই এরপরে যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন, উনিও কিন্তু সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমান। তো এটা জটিলতা কখন দেখা দিল, যখন 2004 সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ওই KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য হাইকোর্ট জাজদের যে বয়স বাড়ানো হলো, 65 থেকে যখন 67 করে দেওয়া হলো, তো মানে তখনই জটিলতা দেখা দিল আর কি। তারপরে তো আপনার যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, এটা তো হলো যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আছে, মানে তখন তো দুইটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। একটা ছিল রাষ্ট্রপতির অধীনে তত্ত্বাবধায়ক সরকার, তারপরে ওইটাকে বাতিল করে দিয়ে হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কোনোটাই কিন্তু মানে সংবিধানের যে 6টি বিকল্প আছে, ওই বিকল্প অনুসরণ করে কিন্তু কোনোটাই গঠিত হয়নি। এবং গঠিত না হওয়ার কারণে ওই তত্ত্বাবধায়ক সরকারটা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল অবৈধ ছিল। এবং এখন পর্যন্ত সেটা অবৈধ। মানে সুপ্রিম কোর্টের রায় দিয়ে সেটাকে যে বৈধতা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে, এটাকে আমরা আইনের দৃষ্টিতে এটা কোনোভাবে এটাকে বৈধ বলা যায় না। বৈধতা দিতে পারে একমাত্র হলো পার্লামেন্ট। তো যতক্ষণ পর্যন্ত, এবং আওয়ামী লীগের তো 2/3 মেজরিটি ছিল, 2009-এও ছিল, 2014-তেও ছিল, 2018-তেও ছিল, 2024-এও ছিল। আওয়ামী লীগ কেন বৈধতা দিল না? এই প্রশ্ন তো এসে যাবে। এটা হয়তো ভবিষ্যতে এই প্রশ্ন উত্থাপিত হবে যে 2009-এর যে তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারটা যদি অবৈধ হয়, তাহলে ওই সরকার যে নির্বাচন পরিচালনা করেছে এবং পরবর্তীতে যতগুলো সরকার এসেছে, সবগুলো সরকার কিন্তু অবৈধ। তার মানে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের গঠন কিভাবে হচ্ছে সেটি জানতে হলে সেটা অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন করলো ওটা নিয়েও আসতে পারে। কারণ অলরেডি তো অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দিচ্ছে, তখন তো অলরেডি কোর্ট বলে দিয়েছে যে রেস্টোর। তো এই রেস্টোরেন্টের সেটা তো মানে না, প্রশ্ন আসলে অনেকে আইতে পারে, কিন্তু অনেকগুলো পাস টার্ম ক্লোজ হয়ে যায়। তো কারণ যে কাজটা হয়ে গেছে সেটা নিয়ে অত বিতর্ক হয়তো রাষ্ট্রের মধ্যে হয় না। ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ইকতেদার আহমেদ, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।